হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। আমরা দেখলাম যে গতকাল এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটা গায়েব করে দিয়েছে। নোটিফিকেশন আর দেখা যাচ্ছে না, পরীক্ষার জন্য যে নোটিফিকেশন বেরিয়েছিল সেটা দেখা যাচ্ছে না। এবার এই নিয়েই তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগছে যে নোটিফিকেশনটাই যদি উধাও করে দেয় তাহলে কি পরীক্ষাটা আদৌ হবে? অনেকেই আমাকে বলছিলে যে আদৌ কি ফর্মটা ফিল আপ করবো, এখন আমি ফর্ম ফিল আপ করিনি, তাহলে ফর্মটা কি ফিল আপ করবো নাকি করবো না। তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। দেখো, তার আগেই সত্যি একটা কথা জানিয়ে দিই যে পরীক্ষা হবে, পরীক্ষা অবশ্যই হবে, কিন্তু সমস্যা কোথায় কোথায় তৈরি হলো এবং নোটিফিকেশনে যে পরিবর্তন করতেই হতো এটা তো তোমরাও জানতে। হাইকোর্টের বিচারপতিরা কি বলেছিলেন, কি কি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল রাজ্য এবং কমিশনকে, এই প্রসঙ্গটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছিলাম। যেরকম সেখানে এরকম প্রসঙ্গ ছিল, পুরনো বিধি মেনে পরীক্ষা নিতে হবে, এইটা সুপ্রিম কোর্টের রায় ছিল, এবং পুরনো বিধি মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে না কেন, এই প্রশ্নটাই করা হয়েছিল কমিশনকে। এবং তারপরই কি ছিল, চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগের অংশগ্রহণ করতে বারণ করা হলো না। চিহ্নিত অযোগ্যদের নতুন যে নিয়োগ এখন হচ্ছে, পরীক্ষা হচ্ছে, কেন বারণ করা হলো না? কারণ সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছিলেন যে যারা চিহ্নিত অযোগ্য তারা বসবেন না, কোনো রকম পরীক্ষায় তারা বসবে না। এবার যদি এই অযোগ্যরাও বসে, কারণ আমরা তো দেখতে পাইনি নোটিফিকেশনে কিছু কোনো কলামে এরকম বলা হয়েছে যে অযোগ্যরা বসবে না, সুতরাং এরা যদি আবার পরীক্ষায় বসে, এরা আবার কোনো কাউকে ধরে, কোনো দালালকে ধরে, কোনো দাদাকে ধরে তারা আবার তাদের এই একইভাবে চাকরি নেওয়ার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তারপরই দেখো, সেটা কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বর গ্রাহ্য নয় কেন? বড় কথা একটা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বর কেন গ্রাহ্য হবে না? আগে তো এটাই ছিল যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর স্নাতক, তারপর স্নাতকোত্তর, এইভাবেই একাডেমিক স্কোর ক্যালকুলেশন হয়। কিন্তু হঠাৎ করে সেই 2016 সবকিছু রাখলেও নিয়ম বিধিতে পরিবর্তন আনা হলো, এবং এই যে নিয়ম বিধি সেটাতে আবার কেমন পরিবর্তন এলো যে শুধু স্নাতক এবং স্নাতকোত্তর এইটুকুই থাকবে, এবং 35 নাম্বার, যেখানে এই 35 নাম্বার যেটা শিক্ষাগত যোগ্যতায় ছিল 2016-তে, সেটা 2025-এ এসে 10 নাম্বারে দাঁড়ালো। আর যেটাতে বেশি নাম্বার পাবে সেই নাম্বারটাই দিতে পারবে, স্নাতক বা স্নাতকোত্তর। এটা কাদের সুবিধা করে দেওয়া, এই প্রসঙ্গটাতেও আসবো যে কারা এটায় সুবিধা পাবে, কারা অসুবিধায় পড়বে। এবার যদি সত্যই যে পুরনো যে নিয়ম বিধি ছিল, মানে আগের যে 2016-এ যেরকম ভাবে এসএলএসটি হয়েছিল, এই যে যেরকম 55 নাম্বার লিখিত পরীক্ষা ছিল, 10 নাম্বার ইন্টারভিউ ছিল এবং 35 নম্বর শিক্ষাগত যোগ্যতা ছিল, এই সব মিলিয়ে 100, যদি এইটা ফিরে আসে তাহলেও কাদের কাদের সুবিধা হবে? আবার যদি এই দুটো অংশ থাকে সেক্ষেত্রে কারা বেশি লাভবান হবে? প্রসঙ্গটা হচ্ছে, এখন আমরা দেখলাম যে এই অভিজ্ঞতার উপর 10 নাম্বার দেওয়া 2025-এ এসে এই সেকেন্ড এসএলএসটির ক্ষেত্রে নতুন করে 10 নম্বর দেওয়া হচ্ছে অভিজ্ঞ শিক্ষকদের জন্য। এটা যেমন একটা পয়েন্ট, এটা নিয়ে অলরেডি মামলা চলছে। এবং তারপরই আরেকটা বিষয় আছে যে এই যে ডেমো, অর্থাৎ এই ডেমোটা আলাদা করে ডেমনস্ট্রেশন কিন্তু আগে অর্থাৎ 2016-তে ছিল না, সেটা আবার 2025-এর সেকেন্ড এসএলএসটিতে নিয়ে আসা হচ্ছে। এইবারে ঘটনা হলো, যদি এখন পরিবর্তন হয় নোটিফিকেশনে, কারণ যেহেতু সুপ্রিম কোর্ট বলেই ছিল যে পুরনো যে নিয়ম বিধি আছে সেভাবেই পরীক্ষা নিতে হবে, তার অন্যথা করা যাবে না। এবার এখন প্রশ্ন যে হাইকোর্ট যে প্রশ্নগুলো রেখেছে, এই প্রশ্ন বান যে ছুড়েছে কমিশন এবং রাজ্যের দিকে, তারা তো সদুত্তর দিতে পারেনি। আগামী সোমবার এই প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু খুব সম্ভাব্য এটা পারবে না তারা দিতে। আর না পারলেই কি হবে, না পারলেই এমনিতেও হাইকোর্ট যেরকম বলেইছে যে সুপ্রিম কোর্টের রায়ের কোনো রকম হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, তারপরও হস্তক্ষেপ হয়েছে, মানে এই প্রশ্ন করা হয়েছে কমিশনকে, এসএসসিকে, এবং এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারে সোমবার,
তাহলে আবার হাইকোর্ট বলবে ঠিক আছে, আপনাদের যেহেতু এটা সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্টের ঘটনা, তাহলে তার সাথে সেখানে হয়তো কেসটা পাঠিয়ে দেবে। এবং এটাও হাইকোর্ট যেরকম বলেছে যে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করেই তারা এই উত্তর দিতে পারে, কারণ যেহেতু এটা সুপ্রিম কোর্টের রায়। এবার ঘটনা সুপ্রিম কোর্টে চলে গেলে কি হবে? সুপ্রিম কোর্টে চলে গেলে স্বাভাবিকভাবেই সময় বেশি লাগবে। তাহলে কি পরীক্ষা সেপ্টেম্বরে হবে না? পরীক্ষা হয়তো বা কিছুটা পিছ হতে পারে, কারণ এখানেই একটা বড় প্রশ্ন উঠে আসবে যে যখনই সুপ্রিম কোর্টে যাবে আবার সুপ্রিম কোর্ট রায় এটাই দেবে যে না 2016 বিধি মেনেই পরীক্ষা নিতে হবে, যেহেতু 2016 প্যানেল ক্যান্সেল হয়েছে, সিলেবাসও যেহেতু একই আছে। সুতরাং ওই নিয়মেই যদি পরীক্ষা নিতে বলা হয় এবং তখন আবার রাজ্য সরকার এটাই বলবে যে ইমিডিয়েট কি করে এত তাড়াতাড়ি আর এই কাজকর্ম করব, আমরা তো অলরেডি 60টা প্রশ্নর জন্য কোয়েশ্চেন পেপার রেডি করা শুরুই করে দিয়েছি, এই সেই নানান বিষয়, তো এত তাড়াতাড়ি তো সমস্ত কিছু করা যাবে না। আর যখনই এই কথাটা উঠবে তখনই তারা বলবে তাহলে আমরা সময় নেব, রাজ্য সরকার এটা বলবে আর একটু সময় আমাদের চাই, অন্তত আমরা এই 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত এই প্রসিডিওরটা রেডি করতে পারবো না, কমপ্লিট করতে পারবো না। তখনই আরেকটা সমস্যা কি আসবে যে হয়তো পরীক্ষাটা পিছোতে পারে। হ্যাঁ, এটা সমস্যা নয় অবশ্যই, এটা যারা পরীক্ষা দেবে তাদের জন্য সুখবরই বলা যায়, কারণ এত কম সময়ে সিলেবাস শেষ করা, একটু সময় পাওয়া গেলে খুব ভালো হয়। সেক্ষেত্রে হয়তো 1 মাস বা 1.5 মাস দেরি হতে পারে। এটা হলো একটা প্রসঙ্গ, মানে এটা একটা পসিবিলিটি আছে এই দিকে যাওয়ার। আর একটা কি যেটা বললাম, যদি পরিবর্তন হয় কেমন পরিবর্তন হবে? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে যদি পরিবর্তন এরকম আসে যে 35 নম্বর যদি আবার একাডেমিক স্কোরে রাখা হয়, যেটা 2016-তে ছিল সেটা 2025-এ 10 করা হচ্ছে, যদি আবার এই নাম্বারটা রাখা হয় তাহলে কিন্তু যারা নতুন মানে যারা ফ্রেশার্স তাদের খুব বড় সুযোগ। কারণ খুব স্বাভাবিক, আগের যে নম্বর, আগের যে একাডেমিক স্কোর, এবার মাধ্যমিকের রেজাল্ট বা এইচএস এর রেজাল্ট, স্নাতক স্নাতকোত্তর, সেই রেজাল্টের সাথে এখন তো রেজাল্টের বিস্তর ফারাক, এখন প্রচুর নাম্বার পায় ছেলেমেয়েরা। সুতরাং তাদের সাথে টেক্কা দিতে পারবে না ওই 16-র ক্যান্ডিডেটরা। এটা একটা লাভ নতুনদের জন্য, আবার অসুবিধা যারা 2016-র ক্যান্ডিডেট মানে পুরনোদের জন্য এটা অসুবিধা। এটা একটা প্রসঙ্গ বললাম। কিন্তু এই যে 10 নাম্বার, আবার এই 10 নাম্বারটা শুধুমাত্র স্নাতক আর স্নাতকোত্তর এই দুটোকে ধরে রাখা হচ্ছে, এটা একটু অদ্ভুতই লাগে এবং হয়তোবা এই জায়গাটা পরিবর্তন হতে পারে, এই জায়গাটা পরিবর্তন হতে পারে। কারণ বেসিক্যালি একাডেমিক স্কোর মাধ্যমিক থেকে যে লাস্ট কোয়ালিফিকেশন, স্নাতক হতে পারে স্নাতকোত্তর হতে পারে, এটাকেই ধরে চলা হয়। সুতরাং এইটার জায়গায় পরিবর্তন আসতে পারে, ঠিক আছে। আর কোথায় পরিবর্তন আসতে পারে? যেরকম যদি আমরা দেখি যে অভিজ্ঞ, এই অভিজ্ঞ শিক্ষকদের নাম্বার 10 নাম্বার দেওয়া মানে প্রতি বছর 2 নাম্বার করে দেওয়া, এই জায়গা থেকেও একটা প্রশ্ন থাকে। এই যে আমি একটু আগেই বলছিলাম, এটা নিয়ে আগেই অনেক সমস্যা তৈরি হয়েছিল যে অভিজ্ঞতার উপর নাম্বার দিলে তো ফ্রেশার্সরা 90 নাম্বারে পরীক্ষা দেবে, তারা তো 100 নাম্বারে পরীক্ষা দেবে না। সুতরাং এই জায়গা থেকেও হয়তো বা একটা দেখা দিতে পারে, পরিবর্তন এলেও আসতে পারে। আবার যদি এটা বলা হয় এখন যে যারা চাকরি হারিয়েছে, মানবিকতার দিক থেকে দেখতে গেলে তাহলে এই 10 নাম্বার থাকবে, কিন্তু সুপ্রিম কোর্ট তো মানবিকতা দেখে রায় দেয়নি, সুতরাং এখানেও পরিবর্তন হতে পারে। আর একটা বিষয় ডেমনস্ট্রেশন, লেকচার ডেমনস্ট্রেশন, যেখানে 10 নাম্বার অ্যাড করা হয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে যেরকম আমরা যদি দেখি, যেমন এই যে সিবিএসসি বা আইসিএসসি এনসিইআরটির গাইডলাইনে যেরকম আমরা দেখতে পাই যে এই লেকচার ডেমনস্ট্রেশনের নির্দেশ আছে, এবং আমরা যদি দেখি যে প্রাইমারি মানে আগের যে প্রাইমারি হয়েছে তো সেখানেও কিন্তু লেকচার ডেমনস্ট্রেশন ছিল। এবার লেকচার ডেমনস্ট্রেশনে এই 10 নাম্বার থাকলেও থাকতে পারে, কারণ এটা ফেয়ার, এবং এটা ফেয়ার যেমন, পাশাপাশি এই 10 নাম্বার কারা বেশি করে পাবে? যারা 2016-র ক্যান্ডিডেট এবং তার সঙ্গে চাকরি হারা যে সমস্ত শিক্ষক আছেন তারা পাবে, কারণ সরকার চাইবে তাদের এই নাম্বারটা দিতে। যদি সেটাও দেয়া হয়, সেখানেও যদি এই 35 নাম্বারের পরিবর্তন নতুন নোটিফিকেশনে আসে,
তাহলেও নতুনদের সুবিধা প্রবল, কারণ তাদের এই জায়গায় যেরকম 55টা, এটা এখন 60টা প্রশ্নে দাঁড়িয়েছে। এটাও হয়তো বা পরিবর্তন হলেও হতে পারে, কিন্তু এটা নাও যদি হয় এই ক্ষেত্রে একটা পরিবর্তন আসতে পারে। এইটা বাদ দিয়ে ডেমনস্ট্রেশন থাকলে থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাকি এই দুটো জায়গায় কিন্তু পরিবর্তন আসতে পারে। 35 নাম্বার থেকে 10 নাম্বার করে দেওয়া, এবং এই অভিজ্ঞতা নিয়ে প্রসঙ্গ আগেই উঠেছে। তো আপাতত এই প্রশ্নগুলোর উত্তরে কি মানে প্রশ্নগুলোর উত্তর কি দেয় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, কি কি কথা বলেন, সেগুলো যেরকম আমরা দেখব আগামী সোমবার, এবং সেই মতোই আমরা কথা বলবো যে কি হতে চলেছে। তবে একটা বিষয় ঠিক, পরীক্ষা কিন্তু হবে, হয়তো 1 মাস দেরি হতে পারে, কিন্তু পরীক্ষা হবে। এবং এর পাশাপাশি আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, যেরকম গ্রুপ সি আর গ্রুপ ডির কথা বারে বারে তোমরা আমাকে প্রশ্ন করছিলে যে গ্রুপ সি গ্রুপ ডি ম্যাডাম কবে আসবে নোটিফিকেশন, একই সঙ্গে তো এরকম হয়েছে, তাহলে একই সঙ্গে যখন আমরা দেখেছি যে এই চাকরি বাতিল হলো, তাহলে কেন গ্রুপ সি গ্রুপ ডি আসছে না? এই প্রসঙ্গটা বলে রাখি, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, এবং এই যে আজকের আলোচনা থেকেও তোমাদের কি মনে হচ্ছে, কোথায় পরিবর্তন আসতে পারে বা কোথায় কি হতে পারে, অবশ্যই তোমাদের অভিমত আমি জানতে চাই, আমাকে অবশ্যই জানাবে। একটা বিষয়, ধরো এই গ্রুপ সি গ্রুপ ডি যেহেতু একই সঙ্গে বাতিল হয়েছে এবং ওই 31শে জুলাইয়ের মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করার কথা বা রায় বা নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, সুতরাং এখানেও প্রশ্ন উঠছে কবে বেরোবে নোটিফিকেশন। বিষয়টা দেখো, এই যে অলরেডি এসএলএসটির কি চলছে, ফর্ম ফিল আপ, এসএলএসটির ফর্ম ফিল আপ অলরেডি চলছে। আশা করা যায় এসএলএসটির ফর্ম ফিল আপ শেষ হলেই নোটিফিকেশন আসবে এবং শীঘ্রই শুরু হয়ে যাবে গ্রুপ সি গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ। পরীক্ষাও খুব তাড়াতাড়ি হবে আশা করা যায় এটা। এবার আমরা দেখতে থাকবো, যেহেতু আজকে অলরেডি আমরা দেখতে পাচ্ছি 3 জুলাই হয়ে গেছে, 14 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, মানে আরো 1 থেকে 1.5 সপ্তাহ। এবার এই 1.5 সপ্তাহ মতো আমরা অপেক্ষা করি, আশা করা যায় যে এই ফর্ম ফিল আপটা হয়ে গেলেই গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন আসবে। আপাতত এখন আমরা দেখছি যে সোমবার কি হয় সেটা দেখবো, অবশ্যই আমি তোমাদের প্রত্যেককে জানাবো। তবে আমি তোমাদেরকে বলবো যে যারা এসএলএসটি পড়ছো, নোটিফিকেশন নেই, সমস্যা নেই, ওবিসি নিয়েও সমস্যা নেই, এডিট অপশন আসতে পারে, কারণ যদি ওবিসি নিয়ে কোনো কিছু আবার সুপ্রিম কোর্ট বলে সেই মতো আবার কাজ শুরু হবে, এবং যারা আগে ফর্ম ফিল আপ করে ফেলেছে তাদের জন্যও তারা নতুন করে আবার সবকিছু করার অপশনও আসবে, যেই মতো কাজ হবে সেই মতো এদিকেও আসতে থাকবে। সবই বলে দেবো আমি তোমাদেরকে, সেটা নিয়ে চিন্তা করো না, এইগুলো নিয়ে চিন্তা করার বিষয়ও তোমার নয়। তোমার এখন কাজ হবে তুমি শুধু ভালো করে পড়ো, ভালো করে পড়তে হবে, তারপরে নোটিফিকেশনও আসবে, তারপরে ফর্মও ফিল আপ কমপ্লিট হয়ে যাবে, বাকি অনেক তোমার আশেপাশের মানুষজন দেখবে কোয়ালিফাইও করে যাবে, চাকরিটাও পেয়ে যাবে, কিন্তু তুমি ভাবতেই থাকবে মামলা হবে, এই হবে, সেই হবে, এসব ভেবো না। সুপ্রিম কোর্টের রায় মানে পরীক্ষা অবশ্যই হবে, একটু পিছলে তোমাদেরই সুবিধা। খুব মন দিয়ে পড়াশোনা করো, একবার চাকরি পেয়ে গেলে আর পিছন ঘুরে তাকাতে হবে না, ঠিক আছে? ওকে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে আমি দিলাম। এবার গ্রুপ সি আর গ্রুপ ডি নিয়ে কি আসছে, কবে কি নোটিফিকেশন বেরোতে পারে সেটাও বলবো, তবে আশা করা যায় যে এই ফর্ম ফিল আপ বন্ধ হলে গ্রুপ সি গ্রুপ ডি শীঘ্রই আসবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকে ভালো থাকো এবং খুব দৃঢ়তার সাথে নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাও, এবারের এসএলএসটির সুযোগকে হাতছাড়া করো না, এই চাকরিটা নিজের করে নাও। ওকে, তাহলে ভালো থাকো, পড়াশোনা জারি রাখো, দেখা হবে পরের ভিডিওতে।